বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার কোথাকার কোন হারিয়ে যাওয়া ভাইয়ের মেয়েকে বিয়ে করবো আমি? আমার কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই? বাবা বলল তোর মতো ড্রাগ এডিক্টেড ছেলের জন্য এত ভালো মেয়েকে বাছাই করেছি, এটাই তো ঢের বেশি। আমি বললাম বাবা ভুলে যেও না আমি এই এলাকার স্বনামধন্য এমপি। বাবা বলল তো এমপি হয়ে কি মাথা কিনে নিয়েছো? তুমি এমপি নামের কলঙ্ক। তুমি যেখানে মাদকের বিরুদ্ধে থাকবে সেখানে তুমিই মাদকাসক্ত, তাহলে বুঝো তোমার দ্বারা উন্নতি হবে না ধ্বংস হবে? বাবার এরকম কথা শুনে আমার শরীরটা জ্বলে উঠলো, সাথে সাথে পাশে থাকা সোফায় একটি লাথি মারলাম। তারপর বললাম আই এম টেলিং ইউ বাবা স্টপ, না হলে আই উইল ডিস্ট্রয় এভরিথিং। আমার এসব কাণ্ড দেখে কাকা ও কাকি বাবাকে বলল আহা ভাইজান ছেলেটাকে রাগিয়েন না, সারাদিন পর বাসায় এসেছে। পিছন থেকে আম্মু বলে উঠলো ছেলেকে রাগান্বিত করবে না হাসাবে সেটা আমাদের বুঝতে দে রুচি। তারপর মা আমার দিকে তাকিয়ে বলল বিয়েটা তোমাকে করতেই হবে চন্দ্র, বিয়ে যদি না করো তাহলে ভুলে যেও তোমার বাবা মা আছে। বাবা আমার দিকে চেয়ে আবারও গম্ভীর স্বরে বললেন কাল রেডি থাকবে, সকাল সকাল আমরা রংপুরের উদ্দেশ্যে বের হব। বাবার কথায় আমার রাগ যেন আরো বেড়ে গেল। তারপর আমি বললাম হ্যাঁ করব বিয়ে, তবে আমারও একটা শর্ত আছে, তোমার স্বর্ণের দোকানের মধ্যে 2টা দোকান আমার নামে লিখে দিবে, সাথে বাড়ির পেছনের যে আউট হাউসটা আছে ওইটাও। আমার কথা শুনে বাবা আমার দিকে কিছুটা হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর মা বলে উঠলো দরকার পড়লে আমার বাপের বাড়ির ব্যবসার অংশটাও তোমার নামে লিখে দেবো, তাও ওই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। আমার পরিচয়টা দিয়ে নেই, আমার নাম শাহরান আলী চন্দ্র, আমার বাবার নাম কামরুল এবং মায়ের নাম চাঁদনী বেগম, আর পারভেজ আলী ও রুজিনা বেগম হলো আমার কাকা ও কাকি। অতঃপর চন্দ্র বাবাকে থামাতে না পেরে আবারও সোফায় লাথি মেরে নিজের ঘরে চলে যায়। কামরুল আলী ও চাঁদনী বেগম নিজেদের ঘরে চলে যায়। ড্রয়িং রুমে উপস্থিত পারভেজ আলী ও রুজিনা বেগম একে অপরের দিকে তাকায়। এই স্বর্ণের ব্যবসাটি বড় কষ্টের কামরুল সাহেবের, কিন্তু চন্দ্র পড়াশোনা শেষ করলেও তাকে এই ব্যবসায় বসায়নি সে। তাহলে এমন কি হলো যে চন্দ্রকে বিয়ে করানোর জন্য ব্যবসার অর্ধেক চন্দ্রকে দিয়ে দিচ্ছে? গাড়িতে বসে আছে চন্দ্র, বিরক্ত ভঙ্গিতে ড্রাইভ করে চলেছে। ভোরের দিকে কাউকে কিছু না বলে চাঁদনী বেগম ও কামরুল সাহেব বেরিয়ে পড়েছেন। চন্দ্র বাবা মায়ের এই কাণ্ডে বেশ বিরক্ত, সাথে অবাকও হয়েছে, কারণ কামরুল সাহেব এই প্রথম পারভেজ সাহেবের কোনো কথা কানে নেননি বলা চলে, তার কোনো হস্তক্ষেপ পছন্দ করেননি। দীর্ঘ 4 ঘন্টা ড্রাইভিং এর পর কামরুল সাহেবেরা পৌঁছে যায় রূপপুর গ্রামে। গাড়ি থেকে নামতে দেখে 13-14 বছরের 3-4টা ছেলে দাঁড়িয়ে আছে বাড়ির মেন ফটকের সামনে। ঢুকতে ঢুকতে বাড়ির চারিদিকে তাকায় চন্দ্র। সিমসাম দোতলা বাড়ি, ঘরের ভিতর থেকে বের হয়ে আসে রেশমা আর সাথে তার স্বামী আনিস। চাঁদনী প্রায় 16 বছর পর তার ছোট ভাই আনিসকে দেখে আবেগপ্রবণ হয়ে ভাইয়ের বুকে হু হু করে কেঁদে দিল। রেশমা বেগম বলল আপা এটা বুঝি আমাদের চন্দ্র? ভাইয়ের বুক থেকে মুখ তুলে চাঁদনী বেগম বলল হ্যাঁ রে রেশমা, এটা চন্দ্র। রেশমা বেগম বলল ও আল্লাহ, সেই 13 বছর বয়সে দেখেছি সেই ছেলেটা এখন কত বড় হয়ে গেছে। অতঃপর সবাই ভিতরে গিয়ে সোফায় বসলো। চাঁদনী বেগম বলল কি রে আনিস, আমাদের পুনম মা কোথায়? আর তোর ছেলেটার নাম কি যেন? আনিস বলল পরশ। আর পুনম গিয়েছে কলেজে, সামনে মিড টার্ম পরীক্ষা তো তাই কলেজে গিয়েছে। আর পরশ তোমাদের সামনে দাঁড়িয়েছিল দেখনি আপা? চাঁদনী বেগম বলল সত্যি? কই দেখিনি তো। তাদের 2 ভাই বোনের কথার মাঝেই শরবত নিয়ে আসে রেশমা, সাথে কিছু নাস্তা। এর মাঝেই পরশ ঘরে ঢুকে বলল আব্বু আমি আপিকে আনতে যাই। রেশমা বলল সাইকেল সাবধানে চালাবে আব্বু, আপি যেন না পড়ে। পরশ বলল আচ্ছা আম্মা যান, বলে এসে সাইকেল নিয়ে চলে যায়। আর এদিকে চাঁদনী বেগম শাড়ি পাল্টে নর্মাল সুতির 3 পিস পরে এসে বলল তোদের বাড়ির প্রত্যেকটা রুমে বেশ বাতাস। রেশমা বলল হ্যাঁ আপা, তোমার ভাই মেয়ের জন্য গাছ লাগিয়েছে, সেই গাছ সারাদিন ছায়া ও বাতাস দ্বারা আমাদের সুরক্ষিত রাখে। চাঁদনী বেগম আবারও বলল মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না? আনিস ও রেশমা বেগম একসাথে বলল ও আমাদের জীবনের আলো, ওকে ভালো না বেশে পারা যায়? এর মধ্যে ভাইয়ের সাথে হাসতে হাসতে ঝালমুড়ি খেতে খেতে প্রবেশ করলো পুনম। পুনম বলল আব্বু জানো আজ কি হয়েছে? বলতে বলতে থেমে গেল পুনম সামনে অচেনা লোকজন দেখে। বাবার দিকে তাকিয়ে পুনম সালাম দেয়। অতঃপর তাদের মাঝে পরিচয় পর্ব শেষ হয়। আর এদিকে দুপুরে খেয়ে দিয়ে সবাই ঘরে। পুনম রান্নাঘরে বাবার জন্য চা বানাচ্ছে, তখন ঘুম ঘুম চোখে চন্দ্র ড্রয়িং রুমে প্রবেশ করে টেবিলে বসে রেশমাকে ডাকে। তারপর বলে মামিমা ও মামিমা। রান্নাঘর থেকে উকি মারে পুনম। উকি দেওয়ার ফলে বড় বেনিখানা এক পাশে ঝুলে পড়ে। চন্দ্র ভ্রুকুচকে পুনমের বেনির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল এই পিশাচিনীর মতো বেনিওয়ালি আবার কোথা থেকে আসলো? হঠাৎ রেশমা বেগম চন্দ্রকে বলে উঠল ভাত দিব আব্বা? রেশমা বেগমের দিকে তাকিয়ে আবারও সামনে তাকাতেই দেখে উকি দেওয়া বেনিওয়ালি নেই। চন্দ্র আবারও রেশমা বেগমের দিকে তাকিয়ে বলল মামি খেতে দাও। চন্দ্রের বাবা কামরুল সাহেব বলল নবাবপুত্রর এখন সময় হলো উঠার তাহলে। কামরুল আলীর খোঁচায় কিছু বলল না চন্দ্র, চুপচাপ খেতে বসলো। রাতে খেয়ে দিয়ে কামরুল আলী ও চাঁদনী বেগম রেশমা ও আনিসকে নিয়ে বসেছে। গ্রাম হয় 9টার মধ্যে সকলে শুয়ে পড়ে, তাই পরশ ও পুনম শুয়ে পড়েছে। সারাদিনে একবারও চন্দ্র আর দেখা পায়নি বেনিওয়ালির, তবে এখন বাবা মায়ের সাথে বসে আছে। গলা খাকারি দিয়ে কামরুল সাহেব বলল আমার ছেলেটাকে তো দেখেছিস আনিস, এবারে নবনির্বাচিত এমপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছে। রেশমা ও আনিস মনে মনে কিছু একটা ভেবে একে অপরের দিকে তাকায়। কামরুল সাহেবকে চুপ থাকতে দেখে চাঁদনী বেগম বলল তোদের মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই। আনিস কোনো কিছু না ভেবেই বলে ফেললো না আপা, আমি আমার মেয়েকে ঢাকায় বিয়ে দিব না। তাছাড়া আমার মেয়েটা এখন মাত্র 17 বছরের, এখনো ওকে আমি বিয়ে দিব না, ঢাকায় তো আরো না।
মামা মামির কথা শুনে চন্দ্র স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। যাক, এবার বিয়ে মানে জ্যান্ত প্রাণী মরা থেকে বাঁচা যাবে। আনিসের না বলাটা কামরুল আলী ও চাঁদনি বেগম সহ্য করতে পারলো না। তারা আনিস সাহেবকে আরো ভেবে দেখার জন্য বলে শুতে চলে গেলেন। চন্দ্রকে পাশের ঘরে থাকতে দেয়া হয়েছে। চন্দ্রর বিকালের ঘুমানোর দরুন এখন আর ঘুম আসছে না। পরশের ঘরের দক্ষিণের বারান্দায় বসে হাওয়া খাচ্ছিল। বেশ শান্ত, আবারও শুশু করে বাতাস বয়ে চলেছে। মিনিটের মধ্যে ঝড় শুরু হয়। বাতাসের দাপটে টেবিলের থেকে একটা ফটো ফ্রেম পড়ে গেল। ফ্রেমটা উঠাতে নিলেই কারেন্ট চলে যায়। পকেট হাতরে মোবাইল খুঁজে মনে পড়ে ফোন কথা বলে টেবিলে রেখেছিল সে। ফ্রেমটা উবু থেকে উঁচু করতেই কোথাও যেন বজ্রপাত হলো। সেই বজ্রপাতের আলোর ঝলকানিতে দুই বেনিওয়ালি একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায়। ফের বজ্রপাতে চন্দ্রের ধ্যান ভাঙে। স্তম্ভিত ফিরে টেবিল থেকে ফোন দিয়ে ছবির দিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মেয়ের ছবিটিতে হাত বোলায়। সেই অন্ধকারে কাচের টুকরো দ্বারা পা কেটে গেলেও তার দিকে ধ্যান নেই। সে একদিনে ছবিটা দেখতে দেখতে বিছানায় বসে পড়ে। বিড়বিড় করে কিছু একটা ভেবে বাঁকা হেসে বলল, শ্বশুর মশাই, আধ ঘন্টা আগ পর্যন্ত আপনার মেয়ের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। এখন থেকে তার ন্যানো সেকেন্ড পর্যন্ত পুনম চন্দ্রের দখলে থাকবে। বলে ডান পকেট হাতরে একটা প্যাকেট বের করে দাঁত দিয়ে ছিঁড়ে পুনমের ছবির উপর সমান্তরাল ভাবে ছিনিয়ে নাকের মাধ্যমে শুষে নিল। স্নিগ্ধ সকালে ভোরের আলো এখনো ফুটেনি। সবেমাত্র ফজরের আজান হয়েছে। সারা রাত দম ফাটানো গরমের পর 3টার দিকে এক পশলা বৃষ্টি এসে ভিজিয়েছে ধরণী। নামাজ পড়ে রান্নাঘরে এসেছে পুনম, উদ্দেশ্য চা বানানো। রেশমা বেগম এখনো রান্নাঘরে আসেনি, কারণ এই সময়টুকু পুনমের। সেই ফজরের পর সকলকে চা সাথে হালকা নাস্তা দেয়। পরশ ও আনিস সাহেবও গিয়েছে নামাজে। তাদের আজ নতুন লোক আছে কামরুল আলী। সারা রাত ঘুমাতে পারেনি চন্দ্র। একে তো গরম, তার উপর ওই এক পুরিয়া কোকেনেও কাজ হয়নি। সঙ্গে আরো ছিল না, তাই এক প্যাকেটেই কাজ চালাতে হচ্ছে। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থমকে যায় চন্দ্র। হাঁটু থেকে একটু উপর পর্যন্ত নামাজের হিজাবে আবৃত পুনম চায়ের পানি বলকানোর আশায় দাঁড়িয়ে আছে। চায়ে চা পাতা দিয়ে এবার ফ্রিজের কাছে গেল। সেখান থেকে ফ্রোজেন রুটি আর খেজুরের গুড় বের করলো। আরেকটা চুলায় তাওয়া বসিয়ে রুটি সেকে নিয়ে চামচ দিয়ে গুড় মাখিয়ে রুটি রোল করলো। নিজের মতো কাজ করছে পুনম। পাশে যে একজন দাঁড়িয়ে তার দিকে ঘোর দৃষ্টিতে তাকিয়েছে তার কোনো খেয়াল নেই। সবকিছু ট্রেতে সাজিয়ে সামনের দিকে ফিরতে চন্দ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থরকে গেল। তারপর বলল, কিছু বলবেন ভাইয়া? চন্দ্র বলল, চন্দ্র আমার নাম, শাহরান আলী চন্দ্র। আই এম নট ইউর ভাইয়া এন্ড ইউ আর নট মাই সিস্টার টাইপ। সো এন্ড 1 কাপ কফি ইন 5 মিনিট। চন্দ্র নিজের মতো করে কথাগুলো বলেই চলে গেল। রেখে গেল ভরকে যাওয়া পুনমকে। বাড়ির মেহমান কিছু চেয়েছে, তা না দেওয়াটা বেয়াদবি ভেবে অপমানটা গিলে কফির পানি বসিয়ে পরশকে ডাক দিল। পরশ বলল, কি আপি, কিছু বলবে? পুনম বলল, ভাইয়ার ট্রেটা নিয়ে যা তো, আমি চন্দ্র ভাইয়ের জন্য কফি করে আসছি। পরশ ট্রে নিয়ে বিরক্ত হয়ে বলল, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমার চা ঠান্ডা করে দিতে হবে। চন্দ্রের কাজ করাটা পছন্দ করলো না পরশ, তবে কিছু বলল না। ট্রেটা নিয়ে চলে গেল ড্রয়িং রুমে। আর এদিকে আসর বসিয়েছে কামরুল আলী, চাঁদনি বেগম, রেশমা বেগম ও আনিস সাহেব। পরশ ট্রেটা নিয়ে টেবিলে রাখতে আনিস বলল, আব্বা, আমার আম্মাজান কই? পরশ বলল, আব্বু আপি আসছে, চন্দ্র ভাইয়া নাকি কফি চেয়েছে, তার জন্য কফি করে। গম্ভীর হলো আনিস সাহেব। পরশকে উদ্দেশ্য করে বলল, চন্দ্র ভাইয়াকে কফিটা তুমি দিয়ে আসো আব্বা। পরশ মাথা নাড়িয়ে আবারও রান্নাঘরে চলে গেল। ততক্ষণে কফি হয়ে গেছে। পরশ কফি নিয়ে চলে গেল। চন্দ্রের ঘরে নক করে পরশ। পুনম এসেছে ভেবে সে মনে মনে খুশি হলো। পরক্ষণে পরশকে দেখে মনে ক্ষুব্ধ হয়। রাগ হয় পুনমের প্রতি, তবে নিজের রাগ মনেই পুষে রেখে পরশের হাত থেকে কফিটা নিয়ে মনে মনে বলল, আর মাত্র কিছু ঘন্টা, এরপরেই তুমি আমার হবে। তুমি হবে এই বন্দের বন্দিনী। পুনম বাবার কাছে যাই। পুনম আনিস সাহেবের পাশে বসতে নিলেই কামরুল আলী বললেন, আম্মু আমার পাশে বসবে। পুনম কামরুল আলীর দিকে তাকাই। আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আমি আপনাদের মাঝখানে বসি। আনিস সাহেব ও কামরুল আলী দুজন দুই সাইড থেকে সরে গেলে পুনম মাঝখানে বসে পরশের চা ঠান্ডা করে দিয়ে নিজে চা খেলো না। আনিস সাহেবের দিকে ঠোঁট উল্টে তাকালে তিনি পুনমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আপনার ক্যালসিয়ামের সমস্যা আম্মা, ক্যাফেইন আছে ওই চায়ে, ওটা খাওয়া ঠিক হবে না। পুনম আহ্লাদেশরে বলল, ইট্টু। আনিস সাহেব হালকা হেসে নিজের কাপের শেষের টুকু দিয়ে দিলেন। চায়ের পর্ব শেষ হতেই আনিস সাহেব পুনমকে উদ্দেশ্য করে বলল, আম্মাজান এখন গিয়ে পড়তে বসবে, সকালের খাবার আমি গিয়ে খাইয়ে আসবো। পুনম মাথা নাড়িয়ে চলে যায়। কামরুল আলী ও চাঁদনি বেগম একে অপরের দিকে তাকাই। তারা বুঝলো আনিস সাহেব তাদের থেকে পুনমকে দূরেই রাখতে যাচ্ছে। কাজের মহিলার সাহায্য চাঁদনি বেগমের সাথে গল্প করতে করতে সকালের নাস্তা প্রিপারেশন সারে রেশমা বেগম। সকাল 8টা বাজে। রেশমা তাড়াতাড়ি করে পুনমের খাবার বেড়ে দিয়ে আনিস সাহেবের কাছে দেয়। পুনমের প্রত্যেকটা ব্যাপারে রেশমার সূক্ষ্ম নজর দেখে চাঁদনি বেগম বলল, মেয়েকে অনেক ভালোবাসিস তাই না? মুচকি হাসে রেশমা, তারপর বলে, আমার থেকে আপনার ভাই বেশি ভালোবাসে আপা, মেয়ের কোনো ব্যাপারে এদিক ওদিক সহ্য করে না। চাঁদনি বেগম বিড়বিড় করে কিছু বলল। তা রেশমা বেগম না শুনতে পেরে বলল, কি বললেন আপা? চাঁদনি বেগম বলল, কিছু না। কলেজ থেকে বুর্গা মাথায় হিজাব পরে আসলো পুনম। পরশ রেডি, সেই স্কুলে যাবে। তাদের পৌঁছে দিয়ে আসবে আনিস সাহেব। ঠিক তখন ওই চন্দ্র শার্টের হাতে বর্তে বর্তে বের হলো। আনিস সাহেবের উদ্দেশ্যে বলল, মামু আমিও বাইরেই যাচ্ছি, ওদের আমি পৌঁছে দিচ্ছি। আনিস সাহেব এক পলক শান্ত চোখে চন্দ্রের দিকে তাকিয়ে বলল, না বাবা আমি পারবো, তুমি কিন্তু ব্রেকফাস্ট না করে বের হবা না। বলেই পুনমকে নিয়ে চলে যাই। তাদের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো চন্দ্র। আর এদিকে পুনমকে কলেজে পৌঁছে দিয়ে পরশকে একেবারেই বোনকে নিয়ে আসতে বলে চলে আসলো আনিস সাহেব। আনিস সাহেব আসতে সকালে ব্রেকফাস্ট করতে বসে ঘরের দিকে তাকিয়ে আনিস সাহেব বলল, আরে 9টা বাজতে চললো, এখনো ব্রেকফাস্ট ছাড়ে নাই সবাই। কামরুল সাহেব বললেন, আরে আনিস চাপ নিও না, আমরা সকালের খাবার 9টার দিকেই খাই, আসো তুমিও আসো।
আনিস সাহেবও হেসে হেসে বসলেন। খেতে খেতে কামরুল সাহেব আবারও বললেন, কি ভাবলে আনিস? আনিস বলল, কিসের ব্যাপারে ভাই? কামরুল সাহেব বললেন, চন্দ্র ও পুনম মায়ের বিয়ের ব্যাপারে। হাত থেমে গেল আনিসের। সে পানি খেয়ে আবারও খেতে খেতে বলল, বয়সের ব্যাপারটাও তো দেখতে হবে ভাই। আমার মেয়েটা সবেমাত্র 17 আর চন্দ্রবাবা মাশাআল্লাহ 28 বছরের তাগড়া যুবক। এজ গ্যাপটাও আছে। আর বড়জোর মেয়ে আমি ঢাকা শহরে বিয়ে দিব না। আনিস সাহেব বলল, বিয়ে হলো তকদির ভাই। আমার মেয়ের ভাগ্যে যদি চন্দ্র থাকে তাহলে হবে, তবে বাবা হিসেবে আমি কোনো মাদকাসক্ত ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। খেতে খেতে বাবা মামার তর্কযুদ্ধ দেখছে চন্দ্র। তার ভালোই লাগছে এই যুদ্ধ। সে শান্ত চোখে সব পরখ করে চলেছে। তবে শান্ত থাকতে পারলো না। কামরুল আলী সন্তান যতই খারাপ হোক, বাবা মা তা সহ্য করতে পারে না। গর্জে উঠলো কামরুল আলী। তারপর বলল, আনিস মুখ সামলে কথা বলো। আনিস বলল, আমি সামলে আছি ভাই। শান্ত কণ্ঠে বলল আনিস সাহেব। ঠিক তখন ওই বাড়ির গেটে নখ হলো। উঠানে কাজ করা মেয়েটি এসে বলল, আনিস ভাই পুলিশ এসেছে। থেমে গেল তারা। মনে মনে বিস্তর হেসে আরেকটা রুটি নিল। আনিস সাহেব অবাক হলেন, তার বাড়িতে পুলিশ কেন আসবে? রেশমা বেগম বেশ অবাক হলেন। ততক্ষণে পুলিশ বাড়ির ভেতর পৌঁছে বলল, আনিস আকন্দ কে আছেন এই বাড়িতে? এগিয়ে যায় আনিস। পুলিশের সামনে দাঁড়িয়ে বলল, আমি আনিস আকন্দ। কেন, কি ব্যাপার এসআই সাহেব? পুলিশটি হাসলো। তারপর বলল, আপনাকে গ্রেফতার করা হলো মিস্টার আনিস আকন্দ। 15 বছর আগে হাসপাতাল থেকে সাভারের মেয়র মিস্টার পারভেজ আলী ও রোজিনা বেগমের মেয়ে সন্তানকে চুরি করার অপরাধে। সেলের ভিতর হাঁটু গেজে বসে আছে আনিস। নিজের জন্য ভয় নেই। ঘন্টা খানিকের মধ্যে তার উকিল এসে পড়বে। তার নিজেকে নিয়ে চিন্তা নেই, তবে মেয়েটাকে নিয়ে চিন্তা। একবার কথাটা যখন উঠেছে, আজ না হয় কাল মেয়েটা জানতে পারবে তখন। এখন যদি মেয়েটা তার কাছে না থাকে, আর কিছু ভাবতে পারছে না আনিস সাহেব। তখন ওই হুড়মুড় করে প্রবেশ করলো পারভেজ, কামরুল, চাঁদনি, রুজিনা ও রেশমা। রেশমাকে কনস্টেবল আটকে রেখেছিল, ঢুকতে দেয়নি তাকে। রেশমা সেই স্বামীর হাত ধরে কেঁদে দেয়। রুজিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আপা দেখো না কিসের কেস নিয়ে ওনাকে আটকে রেখেছে। আপা তুই তো জানিস উনি নির্দোষ। পারভেজ ওসির কেবিনে ঢুকে টেবিলে চাপড় মেরে বলল, চাবি দে। পারভেজ পাশে থাকা চেয়ারম্যানের দিকে তাকাই। চেয়ারম্যান ইশারা করতেই চাবি দিল লকআপের। চাবি নিয়ে হনহনিয়ে সেলের সামনে দাঁড়ায় পারভেজ। গেট খুলে ভিতরে ঢুকে নাক বরাবর খুশি মারলো আনিসের। নাকে হাত দিয়ে 2 কদম পিছনে সরে গেল আনিস সাহেব। তারপর বলল, দেখ পারভেজ আমার কথা শুন। পারভেজ বলল, আমার মেয়ে কোথায় আনিস? এক্ষুনি আমার মেয়ে চাই। আমার মেয়েটা বেঁচে আছে সেটাও জানতাম আমি আনিস, বলে আরেকটি ঘুষি দেয়। এবার থেমে থাকে না আনিস সাহেবও। সমান তালে হাতাপাই চলতেই থাকে দুজনের। চন্দ্র আনিস কেবিনের দরজা ফাঁকা করে দেখতে থাকে। অবস্থা বেকুদিক থেকে কামরুল আলী এগিয়ে গিয়ে তাদের থামাতে চাই। ধস্তাধস্তির মধ্যে পিছন থেকে পুনমের আব্বুটাকে থেমে যায় পারভেজ। পিছনে ফিরে কন্দনরত পুনমের দিকে তাকাই, যে দৌড়ে আসছে তাদের দিকে। এ যেন তার মায়ের প্রতিচ্ছবি। স্বয়ং তাহেরা খানম দৌড়ে আসছে। অস্ফুট স্বরে পারভেজ বলল, মামা। পুনম এসে আনিস সাহেবকে জাপটে ধরে তার ব্যথাপ্রাপ্ত স্থানে হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, ইস কি রক্ত বের হচ্ছে। আমার আব্বুকে এভাবে মেরেছেন কেন? সে কি করেছে? শেষের কথাটা পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল। পারভেজের কথা আসছে না, মনে হচ্ছে কণ্ঠনালী অবরুদ্ধ হয়ে গেছে। আনিস সাহেব বলল, কিছু হয়নি আম্মাজান, তুমি আম্মুর সাথে যাও, আমি আসছি। আনিস সাহেবের কথায় পুনম তার বুকে মুখ গুজে বলল, না আমি যাব না, আমার আব্বুর সাথেই যাব। এর মধ্যে চন্দ্র ইশারা দিলে ওসি এসে বলল, এখানে কোনো তামাশা করবেন না, আমার চাকুরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আর স্যার আপনি প্লিজ বের হন। এবার চেয়ারম্যান সাহেব ও পারভেজকে ডাকাডাকি করে কামরুল সাহেব পারভেজ সাহেবকে জোর করে নিয়ে আসে। বের হতে হতে আনিস সাহেবকে শাসায় পারভেজ সাহেব। পুনম তখনও বাবার বুকে মিশে কেঁদে চলেছে। ওসি না বুঝে এবার পুনমকে ঝাড়ি দিতেই কেঁপে উঠল পুনম। 103 বলে উঠল, এই ওসি। ওসি তাকায় চন্দ্র, পারভেজ ও আনিস সাহেবের দিকে। ভয়ে ঢুক গেলে ওসি খায়রুজ্জামান। মনে মনে ভাবে, এই ভয়ঙ্কর ফ্যামিলি কখন যাবে এখান থেকে। ওসি বলল, স্যার এখন থানা খালি করুন। এভাবে চেয়ারম্যান সাহেবকে বলতেই তিনি সবার দিকে তাকাই। পারভেজকে বলে, দেখো পারভেজ, তুমি আমার বাল্যকালের বন্ধু, সেই হিসেবে একটা কথা বলি, যাই ফ্যামিলি ম্যাটার আছে সেটা বাড়িতেই সলভ করা উচিত। পারভেজ খেপাটে গলায় বলল, কিসের বাড়িতে সলভ? ওকে 14 শিকের ভাত খাইয়ে আমার মেয়েকে আমি নিয়ে যাব। পারভেজ সাহেবের কথা শুনে আনিস সাহেব পুনমকে আরো জোরে শক্ত করে বুকে চেপে ধরে। তা দেখে চন্দ্র বাঁকা হাসে। একজন লেডি কনস্টেবলকে ইশারা করে পুনমকে তার থেকে সরিয়ে নিতে। পুনম বলল, আব্বু, ও আব্বু, আমি যাব না, আমার আব্বুকে ছেড়ে কোথাও যাব না। মহিলাটি পুনমকে টেনে সরাতেই বলল। তা দেখে আনিস সাহেব পুনমকে চেপে ধরে বলল, তুই যা মা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এবার মহিলাটি চন্দ্রের দিকে তাকাতে চন্দ্র ইশারা করলো জোর করে নিয়ে আসতে। পিছন থেকে একজন কনস্টেবল আনিস সাহেবকে ধরে তার থেকে পুনমকে আলাদা করলো। পুনম বলল, আব্বু যাব, আমি আব্বু যাব, ছাড়ুন আমাকে। আব্বু। আনিস দৌড়ে যেতে নিলে মহিলাটি সেল আটকে দেয়। আনিস সাহেব সেলে লাথি দিতে দিতে বলল, এই ওসি, আমার মেয়েকে ছেড়ে দিতে বল, ও ভয় পাচ্ছে। ওকে আমি এরকম পরিবেশের সাথে পরিচয় করাইনি, ফুলের মতো মানুষ করেছি। এই ওসি, ওকে বল আমার মেয়েটাকে ছাড়তে, আমার মেয়েটা কাঁদছে। লকআপ থেকে বের হতেই তাকে সামলে নেয় চাঁদনি বেগম। আজ তিনি তার ভাইয়ের মধ্যে সেই 17 বছর আগের তেজি আনিসকে দেখতে পাচ্ছে। পারভেজ লকআপের সামনে দাঁড়িয়ে বলল, কি কেমন লাগছে এখন? আমারও তেমনই লেগেছিল যখন হাসপাতালে গিয়ে শুনি আমার মেয়েটা মারা গিয়েছে। সেই থেকে আমার 2টা মেয়ে আমার সাথে কথা বলে না, আমার পাশে বসে না। তাদের ধারণা ওদের বোনও আমার জন্য মারা গিয়েছে। আনিস সাহেব হঠাৎই বাঁকা হাসলেন। তারপর বললেন, সত্যিটা সহ্য করতে পারবি তো? এতকালের বন্ধু ছিলি, সেই জন্যই সত্যিটা লুকিয়েছিলাম, তবে এবার থেকে আর না। ফের 2 কদম পিছিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় রুজিনা বেগমের দিকে। তাকিয়ে বলল, কি রুজিনা ভাবি, বলবো নাকি?
রোজিনা বেগম বলল, কি সত্যি? সত্যি তো আমার সামনেই। তুই চোর, আমার সন্তান চুরি করে রাতের আধারে পালিয়ে এসেছিলি। পারভেজ বলল, পালিয়ে এসেছিলাম, তবে সন্তানকে বাঁচাতে, চুরি করে নয়। আর তারপর পিছন থেকে একজন কোটধারী লোক বলল, আর বাচ্চাটা সেদিন উনি অ্যাডাপ্ট করে আনে, চুরি করে নয়। লোকটিকে দেখে চন্দ্র বিড়বিড় করে বলল, এটা আবার কোন পিস? দিলে চমকে উঠে সবাই। কামরুল সাহেব বলল, অ্যাডপ্ট। উকিলটি আবার হাতের ফাইল থেকে কাগজপত্র ওসির দিকে বাড়িয়ে বলল, এই যে ডকুমেন্ট, এখানে স্পষ্ট উল্লেখ আছে যে আমার ক্লায়েন্ট কোনো বাচ্চা চুরি করেনি, তাকে স্বেচ্ছায় দান করেছেন বাচ্চাটির জন্মদাত্রী মিসেস রোজিনা বেগম। রোজিনার নাম শুনে সবাই আরো চমকে ওঠে। চন্দ্র নিজেও এই অধ্যায়টি বের করতে পারেনি, তাই সেও একটু চমকেছে। পারভেজ সাহেব রোজিনা বেগমের দিকে তাকায়। রোজিনা বেগম থরথর করে কাঁপছে। তিনি কাঁপা স্বরে বলল, এসব মিথ্যা। আনিস ভাই, আপনি নিজেকে বাঁচানোর জন্য আমার নামে এমন অপবাদ দিতে পারেন না। হাসলো আনিস, তারপর বলল, কোনটা সত্যি কোনটা মিথ্যা তা আপনি খুব ভালো করেই জানেন ভাবি। এবার উকিল মুখ খুললো, তারপর বলল, প্লিজ আমার মক্কেলকে ছেড়ে দিন, প্রমাণ তো হয়ে গিয়েছে ও নির্দোষ। ওসি বলল, সেন্ট্রি ওনাকে ছেড়ে দাও। বের হয়ে আসে আনিস সাহেব। রেশমা দৌড়ে এসে স্বামীকে জাপটে ধরে। আনিস সাহেব রেশমা বেগমকে আগলে ধরে পুনমকে ডাকে, আম্মা যান, দেখেন আব্বু এসেছি। চাঁদনি বেগমের বুক থেকে মাথা তুলে আনিস সাহেবকে বাইরে দেখে অশ্রুসিক্ত হাসি দেয়। দৌড়ে আনিস সাহেবের বুকে ঝাঁপিয়ে পড়ে। আনিস সাহেব অপর পাশে মেয়েকে আগলে নেন, তারপর বলেন, পরশ কই আম্মা যান? পুনম বলল, ভাইকে বাসায় রেখে এসেছি আমি। আনিস বলল, একা এসেছ? মাথা নাড়ায় পুনম। আনিস সাহেব মেকি রাগ দেখিয়ে বলল, আমি বলিনি আম্মা যান বাবা ভাই ছাড়া কোথাও যাবে না। পুনম মাথা তুলে ঠোঁট উল্টে তাকিয়ে বলল, সরি। এসে ওঠে আনিস সাহেব। মেয়ে ও স্ত্রীকে আগলে চলে যেতে নিয়েও থেমে যায়। বাবার বুকে ফাঁকা দিয়ে আর চোখে তাকায় পারভেজ সাহেবের দিকে। সে একদৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। গেটের সামনে গিয়ে থেমে গেল আনিস সাহেব। ঘাড় বাঁকিয়ে পারভেজ সাহেবের উদ্দেশ্যে বলল, ও হ্যাঁ, শুনবি না তোর মেয়েকে রাতের আধারে কোথায় পেয়েছিলাম? জানবি? আচ্ছা শুন। হাসপাতালের পিছনে ডাস্টবিনে লবণ মুখে দেওয়া অবস্থায়। ওইটুকু বাচ্চাকে লবণ খাইয়ে মারতে চেয়েছিলি। রুজিনা বেগমের দিকে তাকিয়ে বলে চলে গেল আনিস সাহেব। থপ করে বসে পড়ল পারভেজ সাহেব। এটা কি বলছে আনিস? তো ধন্যবাদ সবাইকে। নতুন গল্প দিলাম, কেমন লেগেছে জানি না। যদি ভালো লাগে তাহলে বলবেন, কন্টিনিউ করব। আর যদি ভালো না লাগে তাহলে সেটাও একটু কষ্ট করে বলে দিবেন, তাহলে আর কন্টিনিউ করব না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।